আজকে আমি যে অংশটা শুরু করছি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। এখন একটুখানি বলি হিমাঙ্কটা কী। হিমাঙ্কটা হচ্ছে ধরো কোনো তরল পদার্থ টেম্পারেচারকে আমরা কমাচ্ছি 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 কমাচ্ছি, এক সময় কী হবে, সেটা কঠিন পদার্থে পরিণত হবে। যেমন জল থেকে বরফ তৈরি হয়। তাহলে নির্দিষ্ট চাপে আমরা এখানে 1 অ্যাটমসফিয়ার চাপটা ধরব, যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ কোনো তরল পদার্থ জমতে শুরু করে, সেই উষ্ণতাটাকে আমরা বলছি তার হিমাঙ্ক। তো আমরা জলের ক্ষেত্রে বিশুদ্ধ জল যদি হয়, অবশ্যই ডিস্টিল ওয়াটার নিতে হবে। বিশুদ্ধ জলের ক্ষেত্রে হিমাঙ্কটা আমরা জানি 0 ডিগ্রি সি বা 273.15 কেলভিন। তো এখন অনেক সময় আমরা এটা দেখেছি যে যদি আগের দিনের আমরা যখন ছোট ছিলাম তখন মালাই বরফ বলে একটা বরফ বিক্রি হতো, এখনও বিক্রি হয়, কিন্তু হয়তো প্রসেসটা বদলে গেছে কি জানি না। সেখানে একটা কাঠের বড় বেড় যুক্ত এরকমের থাকতো, আর ভিতরে কাঠের বড় বেড় যুক্ত একটা কাঠ, মানে কাঠের মতন আর কি, সাধারণ কাঠ, খুব ভালো দামি দামি কাঠ নয়। তার ভিতরে এবার এইখানে আর একটা এখানে পাত্র থাকতো, এই পাত্রটার উপরে একটা ঢাকনা দেওয়া থাকতো যেটা খোলা পড়া করা যাবে। আর এইটার ভেতরে পাশেতে এখানে বরফ দেওয়া থাকতো, এটার বরফ দেওয়া থাকতো, তাতে নুন দেওয়া থাকতো, খাবার নুন, NaCl। আর এইখানটায় বরফ, মাজা বরফ অর্থাৎ নরম বরফ থাকতো, তাতে লেবুর রস, মিষ্টি এইসব দেওয়া থাকতো, চিনি, লেবুর রস এসব দেওয়া থাকতো। আর এইটাতে যেটা থাকতো সেইটাকে দিয়ে দিয়ে বিক্রি করতো, ওইটাই মালাই বরফ আর কি। এইটা হচ্ছে এই জায়গাকার বস্তুটা হচ্ছে খাবার জন্য, আর এইটা হচ্ছে ঠান্ডা করার জন্য। তা ওরা মাঝে মাঝে কী করতো, বেশি ঠান্ডা করার জন্যে, যাতে বেশিক্ষণ ঠান্ডা থাকে, অনেকটা বেশি ঠান্ডা হয় এইটা, এই যেটা আমরা খাবার বস্তু, সেটা মাঝে মাঝে কী করতো দেখতাম যে এর ওপরে একটা কাপড় দেওয়া থাকতো, এই যে বরফ, এর চারিদিকে একটা এটাকে ঢাকা দেওয়া থাকতো, একটা কাপড়ের, সাধারণ কাপড়ের দিয়ে একটা ঢাকা দেওয়া থাকতো, মোটা জাতীয় কাপড়। সেই কাপড়টা তুলে মাঝে মাঝে ওরা খাবার নুন ছড়িয়ে দিত। তা বিষয়টা, খাবার নুন ছড়িয়ে দিলে কি হয় তখন তো জানি না, তা পরে যখন জানলাম সেটা কি না, খাবার নুন ছড়িয়ে দিলে ওর হিমাঙ্কটা, বরফ তো, বরফ মানে ওর মোটামুটি হিমাঙ্ক ওই ধরো 0 ডিগ্রি সি, কিন্তু যদি আমি নুন দিয়ে দিই, খাবার নুন, তাহলে ওর হিমাঙ্কটা -21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মোটামুটি হয়ে যায়। মোটামুটি -23 ডিগ্রি সেলসিয়াসই অনেক সময় ধরা হয়। তাহলে অত টেম্পারেচারটা কমে যাচ্ছে, সে কমে যাওয়ার কারণটা হচ্ছে ওই নুন দেয়া। তার মানে এখন হচ্ছেটা কি, তার মানে কোনো একটা যদি বিজাতীয় বস্তু যদি আমরা মেশাই, তাহলে তার হিমাঙ্কটা কমে যায়। সেটা নিয়ে আজকে আমাদের পড়ানোর বিষয়, যে হিমাঙ্কের অবনমন কেন হচ্ছে। জলেতেও যদি বিশুদ্ধ জলেতে যদি আমরা অন্য কোনো পদার্থের চিনি মেশাই বা গ্লুকোজ মেশাই বা ইউরিয়া মেশাই, এরকম নন ইলেকট্রোলাইট তো নিয়ে আমাদের এখানে পড়াটা হচ্ছে। অন্যান্য পদার্থ মেশালেও হবে, ইলেকট্রোলাইট যদি মেশাই, এখানে NaCl এর কথা বললাম, একটা ইলেকট্রোলাইট, ওটা তো ভেঙে গিয়ে তোমার ধরো 2টো আয়ন তৈরি হচ্ছে, তাদের মোল সংখ্যাটা ওখানে কাজ লাগবে। তা এখানে লঘু দ্রবণ, আমি এখানে কী বলেছি, লঘু দ্রবণ হতে হবে, আর দ্রাবটা হতে হবে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য। এইগুলো মেনটেন হয়ে যে দ্রবণটা তৈরি করবে, সেইটা আমাদের রাউলস ল এবং কলিগেটিভ প্রপার্টি সেটা শো করবে, কলিগেটিভ প্রপার্টি দেখাবে। সেই হিসেবে আমরা সেই কন্ডিশনেই করছি। তা ওরকম একটা লঘু দ্রবণ নেওয়া হয়েছে, ওই রকম দ্রাব মিশিয়ে, তার এখন পাশে একজন গান করছে, তোমরা পড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গানও শুনতে পাবে, হালকা মনে হচ্ছে রেকর্ডিংটা সেরকমই হচ্ছে। তা এই দিকটাই হচ্ছে আমার ভেপার প্রেশার, বাষ্পচাপ, এদিকটা হচ্ছে উষ্ণতা। এখন আমরা যেটা দেখেছি যে বাষ্পচাপটা একটা দ্রাবকের থেকে
একটুখানি আরেকটু ভালো করে আঁকিয়ে দিই। যাই হোক, এইটা হচ্ছে দ্রবণ, এটা কিন্তু লিকুইড ফর্মে। যখন তরল অবস্থায় আছে এইটা জানি, এই যে গ্রাফটা লেখচিত্রটা সেটা হচ্ছে বিশুদ্ধ। এটা আমি একটা দেখি অন্য কালি ব্যবহৃত হচ্ছে কি না। এইটা হচ্ছে তোমার দ্রাবকের জন্য, আর এইটা হচ্ছে তোমার দ্রবণের জন্য। কারণ আমরা জানি যে কোনো উষ্ণতায়, এখন এটা চালু হয়নি কি হলো জানি না, যে কোনো উষ্ণতায় যে দ্রাবকের থেকে দ্রবণের বাষ্পচাপটা কম থাকে, তাই আমি নিচে আঁকলাম, এটা আগেরটা খেয়াল করেছো। এখন কখন একটা দ্রাবক জমতে শুরু করবে, কঠিন হতে শুরু করবে, কি অবস্থা এলে, বাষ্পচাপের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যাটা কি? আর একটা কথা বলি, দ্রবণ যখন তোমার হিমাঙ্কে পরিণত হবে, অর্থাৎ কঠিন হবে, হিমাঙ্কে যখন আসবে, তখন কিন্তু দ্রবণের থেকে শুধুমাত্র দ্রাবকটাই তোমার জমবে, তার মধ্যে কিন্তু দ্রাবটা ওখানে প্রবেশ করবে না। তাই এখানেই বা তার যে দ্রাবটা প্রবেশ করবে, কিন্তু সেটা যেহেতু অনুদ্বায়ী, তাই আমরা ওটার বাষ্পটাকে যেমন আগেটাও ধরছি না, এক্ষেত্রেও ধরবো না। এখন দেখো, যেমন বরফ যখন দেখবে নিয়ে যায়, বড় বড় বরফের চাই, দেখবে ওপরে বাষ্প উঠছে, তার মানে ওটা কি, ওখানেও কিন্তু বাষ্প তৈরি হচ্ছে, তাই তারও একটা বাষ্পচাপ আছে। সেটা হচ্ছে, এইটা হচ্ছে তরলের বাষ্পচাপ, এটা তরল অবস্থার। এবার কঠিন অবস্থার বাষ্পচাপটা, এইটা হচ্ছে কঠিন অবস্থা। এই যে খাঁজটা হলো, এটা কঠিন অবস্থার বাষ্পচাপ। কঠিন কার? দ্রাবকের কঠিন অবস্থার বাষ্পচাপ, দ্রাবকের, ঠিক আছে। এখন এইখানটায় দেখো, এইখানটায় আচ্ছা লজিকটা বলি আগে, যে কঠিন অবস্থার বাষ্পচাপ এবং তরল অবস্থার বাষ্পচাপ যে তাপমাত্রায় মিলে যাবে, একই হয়ে যাবে, সেই তাপমাত্রায় সেটা জমতে শুরু করবে। তার মানে এইখানটায়, এই তাপমাত্রায় ধরো, এই যে উষ্ণতাটা এইখানটায়, এই যে সেই উষ্ণতা এসে এই যে তরল অবস্থার বাষ্পচাপ, এটা তরল অবস্থা, আর কঠিন অবস্থার বাষ্পচাপ মিলে গেছে, তাই এই জায়গায় এটা এই উষ্ণতায় এটা জমতে শুরু করবে। মানে এইখানে এই উষ্ণতাটা হবে নর্মাল, এটা তো দ্রাবক, তাই স্বাভাবিক তার যা হিমাঙ্ক, সেইটাকে আমি বলছি টিএফ। টিএফ, সেই স্বাভাবিক হিমাঙ্ক হবে টিএফ এই জায়গায়। কিন্তু এখানটায় দেখো, এইখানে আমি যদি এইটাকে যদি আবার ওর স্বাভাবিক যেটা আসছে দ্রবণের ক্ষেত্রে সেটা যদি বাড়াতে থাকি, এইখানে যখন হলো এই উষ্ণতায় যে টাচ করছে, সেই উষ্ণতায় কিন্তু তার যা বাষ্পচাপ সেটা তো কম, সেই বাষ্পচাপটা কিন্তু কঠিনের সঙ্গে সমান হয়নি, কঠিনে টাচ করেনি, তাই এখানকার দ্রাবকটা কিন্তু কঠিনে পরিণত হবে না। তাহলে আরও উষ্ণতাকে একে কমাতে হবে। এটা কেটে কেটে একটু করলাম, এটা কন্টিনিউয়াস হবে লাইনটা। এই জায়গায় এসে যে টাচ করলো, সেই জায়গাটা হবে, ওই দ্রবণটা তখন কঠিনে পরিণত হবে, অর্থাৎ সেটা তখন কঠিন অবস্থায় আসবে, অর্থাৎ এর হিমাঙ্কটা হচ্ছে টি ড্যাশ এফ, টি এফ ড্যাশ, ঠিক আছে। তাহলে আগেরটার ক্ষেত্রে দেখো আমরা কি দেখেছিলাম, যখন যখন স্ফুটনাঙ্কের ব্যাপারটা হচ্ছিল, তখন দ্রবণের স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছিল, আর এখন দেখছি যে দ্রবণের হিমাঙ্কটা বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কম হচ্ছে। তখন বিশুদ্ধ দ্রাবকের তুলনায় বেশি হচ্ছিল, এখন বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কম। এইটাই হচ্ছে লজিক, ঠিক আছে। এবার আমরা ম্যাথামেটিক্যাল জায়গায় যাই। তাহলে এখানটা দেখো, ডেল্টা টি দিয়েছি সবই ক্যাপিটাল লেটারে। তাহলে এখানে এটা কিন্তু ডেল্টা টি, এইটা যে হিমাঙ্কের অবনমন, ডেল্টা টি এফ, এটাকে বলছি হিমাঙ্কের অবনমন, মানে অবনমন সংক্রান্ত উষ্ণতা, অবনমনের উষ্ণতা, সেইটা কি না টিএফ মাইনাস টিএফ ড্যাশ। আগেরটার ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, বয়েলিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে কী দেখেছিলাম, ডেল্টা টিবি ছিল
এটা টিবি ড্যাশ, এটা বেশি ছিল মাইনাস টিবি হচ্ছে এটা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। দ্রবণের স্ফুটনাঙ্কটা তখন বেশি ছিল। আর হিমাঙ্কের ক্ষেত্রে কী দেখছি না, দ্রবণের হিমাঙ্কটা কম, দ্রাবকের হিমাঙ্কটা বেশি, তাই দ্রাবক থেকে দ্রবণেরটা বিয়োগ করতে হবে। এটা হলো বিষয়। এবং আগেরটার ক্ষেত্রে রাউলস ল, এক্ষেত্রেও রাউলস ল মেনটেন হবে, এবং সেক্ষেত্রে রাউলস ল তখনই মেনটেন হবে যদি এটা এই দ্রবণটা কোনো অনুদ্বায়ী, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণ হয়, তাহলে সেটা রাউলস লকে মেনটেন করবে। এবং সেই রাউলস ল অনুযায়ী সেক্ষেত্রে হবে এই যে ডেল্টা টিএফ আগের মতনই হবে, ডেল্টা টিএফ সমানুপাতি এম। এম মিনস মোলালিটি অফ দ্য সলিউশনের মোলালিটি, সেটা ডেল্টা টিএফের সঙ্গে সমানুপাতিক। এখন একটা কনস্ট্যান্ট আসবে ডেল্টা টিএফ ইকাল টু, এটাকে কে এফ বলে, এটা কনস্ট্যান্ট। কে এফটা কি আমরা আগের মতনই জানি, কে এফটা হচ্ছে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত ধ্রুবক। হিমাঙ্কের অবনমন ধ্রুবকও বলা যায়, ডিপ্রেশন কনস্ট্যান্ট মোলাল। আচ্ছা, এটাকে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট বলা হয়, কারণটা আমি ব্যাখ্যা করছি আগেরটার মতনই। এটা হচ্ছে মোলাল অবনমন ধ্রুবক। ইংরাজিতে বলে মোলাল ডিপ্রেশন, DEPRESSION কনস্ট্যান্ট। কেন মোলাল না, এখানে দেখো এইখান থেকে আমি যেটা করছি কে এফ ইকাল টু ডেল্টা টিএফ বাই এম। দ্যাট ইজ when m equal to 1, then kf equal to delta tf, such that delta tf is equal to the depression of the freezing point. তার মানে হিমাঙ্ক যতটা কমেছে সেটা ডেল্টা টিএফ এর সঙ্গে সমান হবে, প্রোভাইডেড দ্যাট when the molality of the solution is unity। এক যখন মোলালিটি হচ্ছে তখন তার ডেল্টা টিএফ আর হিমাঙ্কের অবনমন হচ্ছে কেএফ এর সঙ্গে সমান। সেই কারণে কেএফকে বলা হচ্ছে, এটা ছোটো হাতের কেএফ, আমি এটা বড় করে বলেছি, এটা ছোটো হাতের কেএফ হচ্ছে, সেই জন্যই মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, এবার কেএফ এর আমরা ইউনিটটা দেখি, তারপরে আমরা এটা থেকে আবার এক্সপ্রেশনটা করবো। অঙ্কের জন্য কী করা হয়, কেএফ এর ইউনিট, এখান থেকে ইউনিটটা পাবো আমরা। তাহলে কেএফ এর ইউনিটটা হচ্ছে ডেল্টা টি, এটা হচ্ছে কেলভিন এককে আছে। আর এখানে মোলালিটি, সেটা আমরা কি করি না মোল পার কেজি, নিচে মোল পার কেজি ইনভার্স, তাহলে এটা উপরে উঠে গেলে কেলভিন কেজি পার মোল, এটা ভুললে চলবে না, কেলভিন কেজি পার মোল হচ্ছে এর ইউনিট। আচ্ছা, নেক্সট আমরা এইখান থেকে আগের মতনই, এটা অঙ্কের জন্যে, প্রবলেমের জন্য এখানে এটা কাজে লাগবে। কেএফটা তার মানে বোঝাই যাচ্ছে, কেএফটা হচ্ছে একটা যে দ্রাবকের জন্য নির্দিষ্ট একটা দ্রাবক, তার জন্য কেএফ এর ভ্যালু নির্দিষ্ট কনস্ট্যান্ট, ওই জন্য এটা কনস্ট্যান্ট। এটা দ্রাবক টু দ্রাবক ভ্যারি করে, যে বিভিন্ন দ্রাবকের ক্ষেত্রে বিভিন্ন হয়। ক্যাম্ফর মানে কর্পূরের ক্ষেত্রে এই কনস্ট্যান্টের ভ্যালুটা অনেকটা বেশি, প্রায় 39-40 কাছাকাছি। আর জলের ক্ষেত্রে 1.36 বা 1.86 এটার মানটা। ঠিক আছে, পরে আমরা আসছি। এইখান থেকে এখন মোলালিটি আমরা জানি কি, মোলালিটি ইকুয়াল টু অনেকবার আলোচিত হয়েছে W2/M2 × 1000/W1। ঠিক আছে, 1000/W1। তা এটা এখানে বসিয়ে দেবো। এখান থেকে কী পাচ্ছি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 × 1000 divided by M2 into W1. Therefore M2 equal to delta T plus KF into W2 1000 divided by delta TF into W1, delta TF into W1। ঠিক আছে,
এই যে ধরো এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা, এর মধ্যে কেএফটা কনস্ট্যান্ট, 1000টা তো কনস্ট্যান্ট হলো, ডেল্টা টিএফটা আমরা মেজার করে পেয়ে যাব। W2 হচ্ছে যে এর ওয়েট, যেটা দ্রাব তার ওয়েট W2, আর W1 হচ্ছে W1 হচ্ছে W1 হলো যে একটা কনফিউশন হলো আমার, জানতে এসেছিল যেটা কনফিউশন। W1টা হচ্ছে যে দ্রাবকের ভর, দ্রাবকটা কতটা নিয়েছি সেটা ডিপেন্ড করছে। তো W1টা হচ্ছে দ্রাবকের ভর। তা গেল, এইগুলো সবই কিন্তু জেনে যাওয়ার পর M2টা যদি আননোন থাকে তাহলে M2টাকে বের করা যাবে। তাহলে এখন একটা জিনিস বলি, তাহলে এই যে বিষয়টা হচ্ছে, এই যে হিমাঙ্কের অবনমনটাই মূল এখানে বিষয়, সেই হিমাঙ্কের অবনমন যে হলো সেটা ডিপেন্ড করছে মেনলি অন দ্য M2। আচ্ছা, এখানে M2 আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, এই যে মোলালিটির ওপর, হ্যাঁ মোলালিটির ওপর ডিপেন্ড করছে। আমরা তো M2টাকে ভেঙে দিয়েছি, মোলালিটির ওপর কিন্তু ডিপেন্ড করছে। তো মোলালিটির ওপর যদি নির্ভর করে তাহলে সেক্ষেত্রে মোলালিটিটা কিসের না, মোলালিটিটা আমরা কিন্তু কোন দ্রাব ব্যবহার করা হয়েছে তার মোলালিটি কিন্তু আমরা এখানে তারই মোলালিটি ব্যবহার করছি, কিন্তু মানে দ্রাবের প্রকৃতির ওপর মোলালিটিটা কিন্তু ডিপেন্ড করছে না। সেই কারণে দেখো M ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই কেএফ, এই ডেল্টা টিএফ আর কেএফ এর ওপর ডিপেন্ড করছে। কেএফটা কনস্ট্যান্ট, মোলালিটিটা তার মানে পুরোপুরি এইটার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এখানে যেটা দেখিয়েছি। তো সেই সমানুপাতিক হওয়ার জন্য মোলালিটি যত বাড়বে তার ডেল্টা টিএফটা তত বাড়বে, তাই তো? তাহলে মোলালিটিটা কিন্তু আমরা দেখছি যে দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, তাই শুধুমাত্র তার সংখ্যার ওপর নির্ভর করতে, অর্থাৎ কত মূল ওখানে দ্রবীভূত করা হয়েছে। যদি তোমার দ্রাবকটা যদি নির্দিষ্ট থাকে, দ্রাবকের পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে কতটা পরিমাণে দ্রাবক, কত মোল দ্রাবক দ্রবীভূত করা হয়েছে তার উপর ডিপেন্ড করে তার মোলালিটিটা আসবে। এবার যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় সেইবারে ওই রকমভাবে, তা ধরো NaCl, Na থেকে Na প্লাস একটা NaCl থেকে Na প্লাস প্লাস Cl মাইনাস হয়ে যাবে, তখন এর মোলালিটিটা প্লাস এর মোলালিটি, দুটো মোলালিটি কিন্তু অ্যাড হবে এই M এর সঙ্গে। ফলে দেখা যাবে যেটা আমাদের ক্যালকুলেটর ভ্যালু শুধু NaCl দিয়ে NaCl এর মোলালিটি ব্যবহার করে যে ক্যালকুলেশনটা করা হয়েছিল, তারপরে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু, যেটা এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে, তখন দেখা যাবে কি M এর ভ্যালুটা মানে M এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তারপরে ডেল্টা টিএফ এর ভ্যালুটা বেড়ে যাবে। অর্থাৎ আমরা NaCl এর মোলালিটি বের করে ডেল্টা টিএফ এর ভ্যালু যা পাবো, Na প্লাস আর Cl মাইনাসের মোলালিটি এর সঙ্গে যেটা আমরা ধরছি না, কিন্তু প্র্যাকটিক্যালি দ্রবণে গিয়ে ওদের মোলালিটি কিন্তু আবার যোগ করতে হবে। তার মানে এর যদি আমি 0.5 বলি, এর মোলালিটি যদি 0.5 হয়, সাপোজ মোলালিটি 0.5 বলবো না, এর মোল সংখ্যা যদি 0.5 হয়, তাহলে এর মোল 0.5 হয়ে যাবে, এর মোল 0.5 হয়ে যাবে। তার মানে দুটো যোগ করলে তখন টোটাল সলিউশনটার মোল সংখ্যা মানে দ্রাবের মোল সংখ্যা 1 মোল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমরা ক্যালকুলেশনে কিন্তু যখন আমরা NaCl শুধু ধরে করছি, তাহলে 0.5 তার মূল সংখ্যা ধরেই করবো। তার ফলে ডেল্টা টিএফ এর যা রেজাল্ট আসবে, এরা যখন তড়িৎ বিশ্লেষিত হয়ে যাচ্ছে তখন ডেল্টা টিএফ এর ভ্যালুটা কিন্তু তার থেকে বেশি আসবে। এইটাই আমরা পড়বো ভ্যান টাফ ফ্যাক্টর বলে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে। সেটা আমরা দেখবো প্রত্যেকটার ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টি যার যার ক্ষেত্রে দেখাচ্ছে, যেহেতু এটা কণাগত ধর্ম, তাই কণার সংখ্যা বৃদ্ধি পেলে তখন ভিন্ন ভিন্ন কণা যদি হয়ে যায় তখন তার মোলালিটিটা বাড়ছে, ফলে সেইটা কিন্তু পরীক্ষালব্ধ ফলেতে তার প্রকাশিত হচ্ছে আর কি। তো ঠিক আছে, এবার এই রকমভাবে এটার অঙ্ক করা যাবে। এই M2 বের করতে দেয়, ডেল্টা টিএফ বের করতে যায়, আমরা এই ফর্মুলা দিয়ে এটা করতে পারবো। শুধু এই ফর্মুলাটাই কাজে লাগে, এই ফর্মুলা দিয়ে কাজে করবো। তবে মনে রাখতে হবে, আমরা যেমন যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে করেছিলাম কি, ডেল্টা টিভির ভ্যালু যেটা আসছিল সেটা বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছিল। এখানে কিন্তু কি হবে, যে ডেল্টা টিএফ এর ভ্যালু যা হবে বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক তার থেকে মাইনাস করতে হবে, কারণ ওই টিএফ ড্যাশ অর্থাৎ দ্রবণের যে হিমাঙ্ক সেটা কম, তাই সেটা মাইনাস করলে তবে কিন্তু আমাদের ভ্যালুটা আসবে। এইটা আমাদের খেয়াল করতে হবে। চলো এসো কিছু আমরা অঙ্ক দেখি তাহলে। এবার দেখো, এখানে একটা আমি অঙ্ক লিখেছি, 600 গ্রাম জলে 45 গ্রাম ইথিলিন গ্লাইকল
যার সংকেত হচ্ছে C2H6O2, C2H6O2 ইথিলিন গ্লাইকল। প্র্যাকটিক্যালি ওরা দেখতে এরকম CH2OH, CH2OH, এটা ইথিলিন গ্লাইকল আর কি। ইথিলিন গ্লাইকল যার C2H6O2 মেশানো হলো। তাহলে 1 নম্বর হিমাঙ্কের অবনমন নির্ণয় করতে হবে, 2 নম্বর হিমাঙ্কের দ্রবণের হিমাঙ্ক কত সেটা বের করতে হবে। তো এখানে তার মানে ডেল্টা টিএফটা নির্ণয় করতে হবে প্রথমে। জল যেহেতু বলেছে আমরা 0 ডিগ্রি সি ধরতে পারি তার হিমাঙ্ক প্রমাণ চাপে, সেখান থেকে দ্রবণের হিমাঙ্ক কত হবে সেটা বের করতে হবে। এখন সলিউশন, এখন দেখি ইথিলিন গ্লাইকলের মলিকুলার ওয়েট কত, MC2H6O2 ইজিক্যাল টু 12 দিয়ে 24, 24 প্লাস 6 প্লাস 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে 6 আর 2 8, আচ্ছা 32 হচ্ছে 30, 30 62, এই তো 62 গ্রাম পার মোল। এখন তাহলে নেওয়া হয়েছে কত, 45 গ্রাম ইথিলিন গ্লাইকল, 45 গ্রাম ইথিলিন গ্লাইকল নেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে এম এ মোলারিটি ইকুয়াল টু আমরা কী করবো, মোল দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর কেজিতে। দ্রাবের মোল সংখ্যা হচ্ছে এটা সি আছে কত, 45/62 ডিভাইডেড বাই 600/1000, 45 into 1000 ডিভাইডেড বাই 600 into 62। এই একইভাবে আমরা যদি এম ইকাল টু এটাও করি W2 into 1000 ডিভাইডেড বাই M2 into W1, সেও সেম জিনিসই আসবে। অবশ্যই রেজাল্ট সরাসরি W2 করে 45,000, M2 এটা বেসিক জিনিস থেকে করাও অনেক সময় ভালো, যাতে কোনো গণ্ডগোল না হয়। তো এখন এটার ক্যালকুলেশনটা করছি পরে। এবার কী করবো, ডেল্টা টিএফ ইজিক্যাল টু KF ইন্টু 45, KF ইন্টু এম লিখি আগে। এখন KF এর ভ্যালুটা হচ্ছে 1.86 জলের জন্য 1.86, 1.86 কেলভিন কেজি পার মোল ইন্টু এম হচ্ছে 45 into 1000/600 into 62। তাহলে অতএব ডেল্টা টিএফ আর এফ এটা দেখিয়েছি, যেটা থেকে কেলভিন আসবে অ্যাকচুয়ালি ইউনিটটা, এটা কত আসছে 1.86 into 45 into 1000 divided by 600। এটা কেলভিন। এখন এটা ছাড়া তাহলে 1 নম্বরটা মানে হিমাঙ্কের অবনমন হচ্ছে, এটা হিমাঙ্কের 1 নম্বরের অ্যান্সার। আর 2 নম্বরের অ্যান্সার হচ্ছে দ্রবণের হিমাঙ্ক কত। এখন দেখো ডেল্টা টি এফ মাইনাস ডেল্টা টি এফ ড্যাশ ইকুয়াল টু 2.25 ইকুয়ালস টু, আমরা এটা করতে পারি কি 273 0 ডিগ্রি, আমাদের যে কেলভিন আছে 273.15 প্লাস 0 মাইনাস এইখানটা ডেল্টা টিএফ ইকুয়াল টু 2.5 ইকুয়ালস টু 273.15 minus 2.5 delta T. Yes.
হয়ে যাবে তাহলে ডেল্টা টি এফ ড্যাশ ইকুয়াল টু 270 কেলভিন 270.90 কেলভিন। এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। তার মানে এটা যদি আমরা যদি সেলসিয়াস স্কেলে করি তখন এটা থেকে তুমি 273 সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে, 273 সাবট্রাক্ট করলে পাওয়া যাবে। অথবা এইখানে 273.15 সাবট্রাক্ট করতে হবে, অথবা এইখানেও যদি তোমরা করে দাও, এটা দুটো সাবট্রাক্ট হচ্ছে বলে এই যে কেলভিনের 273 দুটো দিকে কেটে যাবে, তাহলে এটা 100, এটা 0 ধরলেই তাহলে এটা মাইনাস চলে আসতো একবারই চলে আসতো। কিন্তু এইভাবে ব্যাপারটাকে খেয়াল রাখো, কেলভিনে বের করতে দিলে তুমি তো অসুবিধা নেই যদি কিছু মেনশন করে না দেয়। তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বর অ্যান্সার। আর একটা অঙ্ক লিখেছি দেখো, 1 গ্রাম কোনো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করায় হিমাঙ্ক কমে যায় এত কি। ঠিক আছে, তাহলে বেঞ্জিনের হিমাঙ্কের অবনমন ধ্রুবকের মান 5.12 কেলভিন কেজি পার মোল হলে দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। তাহলে হিমাঙ্ক কমে যায়, তাহলে হিমাঙ্ক মানে ডেল্টা টি এফ, এটা সরাসরি দিয়ে দিয়েছে। এখানে আমরা পেলাম ডেল্টা টি এফ এর মান হচ্ছে 0.40 কে। আচ্ছা, এখন বের করতে হবে কি আমাদের আণবিক ভর। তবে আণবিক ভরটা দেয়নি, এখানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এটাই সব দিয়ে দিয়েছে। কে এফ এর মানটা দিয়েছে, তাহলে এম এর মানটা দেখি আমরা। এম ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু W2 কত বলেছে, 1 গ্রাম বলেছে, 1000, W1 হচ্ছে 50 গ্রাম বলেছে, কিন্তু M2টা আমাদের বের করতে হবে। ঠিক আছে, অতএব ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম থেকে এখানে কী পাচ্ছি 0.40 ইকুয়াল টু কে এফ এর মানটা 5.12 ইন্টু 1 ইন্টু 1000 ডিভাইড বাই 50 ইন্টু M2। therefore M2 ইকুয়াল টু, M2টা এখানে বসলে 5.12 ইন্টু 1 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.40 ইন্টু 50। এইটা আমরা পাচ্ছি এম এর ভ্যালু, অর্থাৎ মলিকুলার ওয়েট। সরাসরি করে দিই 5.12 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.40 divided by 50, 256। তাহলে দ্রাবের আণবিক ভর 256 গ্রাম পার মোল। ঠিক আছে, আরেকটা অঙ্ক, এটা একটু অন্য ধরনের দেখতে হবে, বুঝতে পারবে যেমন বোঝাচ্ছি। দেখো, 100 গ্রাম ন্যাপথালিনে 2.56 গ্রাম সালফার দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক কমে যায় এত। সালফারের সংকেত নির্ণয় করো। সালফারের সংকেত বলতে আমরা জানি এস, কিন্তু সেটা হচ্ছে সালফারের চিহ্ন যদি বলি, তাহলে সংকেত মানে এসের নিচে এসের কটা পরমাণু নিয়ে একটা সালফারের অণু তৈরি হয়েছে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, ন্যাপথালিনের কেএফ এর মান হচ্ছে এত দিয়ে দিয়েছে, এবং ন্যাপথালিনের গলনাঙ্ক এইটা একটা জিনিস দেখো, গলনাঙ্ক দিয়েছে 80.1 ডিগ্রি সি। তাহলে গলনাঙ্ক মানে ওই তাপমাত্রায় সে গলে, তরল অবস্থায় থাকে। সেই অবস্থায় যদি আমরা 2.56 সালফার দ্রবীভূত করে দিলাম, ওইটা মানে এই টেম্পারেচারের ওপরে যখন থাকছে ন্যাপথালিনটা তরল অবস্থায়, তখন 2.56 গ্রাম আমরা সালফার দ্রবীভূত করে তার গলনাঙ্ক দেখা যাচ্ছে, তার হিমাঙ্ক তখন আস্তে আস্তে যখন সেটা জমছে তখন দেখা গেল এই তাপমাত্রাতেই জমার কথা ছিল 80.1 ডিগ্রি সি, গলনাঙ্ক হিমাঙ্ক তো একই হবে, কিন্তু দেখা গেল এত ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সেইটা আমাদের তাহলে নির্ণয় করতে হবে যে সালফারের সংকেতটা। এখানে আরেকটা জিনিস দেখো, ডিগ্রি সি দেওয়া আছে, যেহেতু ডেল্টা টিএফ, এটা জানি আমরা ডেল্টা টিএফ এর মান, ডেল্টা টিএফ
এর মান হচ্ছে 0.68 ডিগ্রি সি দিয়েছে। এইটা ইকুইভ্যালেন্ট টু, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু, মানে ইকুইভ্যালেন্ট টু বলি, ওটা এই নয়, ইকুইভ্যালেন্ট টু 0.68 কেলভিন। একই জিনিস, কারণ আমরা ডেল্টা টিএফটা সাবট্র্যাক্ট করছি, সেখানে কেলভিনের জন্য যে আমরা টেম্পারেচারটা অ্যাড করছি 273.15, সেটা কিন্তু সাবট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তাই ডেল্টা টিএফে আমরা যদি ডেল্টা টিএফে এই ডেল্টা টিএফ মাইনাস এই টিএফ মাইনাস টিএফ ড্যাশ এইটা সাবট্র্যাক্ট করলে যা মান পাবো ক্যাপিটাল টিতে, স্মল টিতে সাবট্র্যাক্ট করলেও আমরা সেম মানই পাবো। স্মল টিতে সাবট্র্যাক্ট মানে কি, স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে, সেটা সাবট্র্যাক্ট করলেও সেম মান পাবো। তাই এটা ডিগ্রি সেলসিয়াস দিক বা কেলভিন দিক আমাদের এই নিয়ে কোনো আলাদা করে কিছু ভাবতে হবে না। কিন্তু মূল অ্যান্সারটা যদি আমরা এর ক্ষেত্রে ধরো যেটা বার করতে দিয়েছি, তার মানে সংকেত মানে সালফারের আমরা আণবিক ভর বের করবো ওখান থেকে, এই আণবিক ভর বের করে সালফারের সংকেত বের করবো। তাহলে আণবিক ভর বের করার ক্ষেত্রে এইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমাদের তোমার হিমাঙ্ক বের করতে দেবে, তখন বা টিএফ বা টিএফ ড্যাশ যেটা বের করতে দিক না, যেটা বের করতে দেবে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা আমরা কেলভিন স্কেলে বের করতে পারি, সেলসিয়াস স্কেলে বের করতে পারি। কেলভিন স্কেলে বের করলে এইখানে যে মানটা পাবো তার থেকে যদি আমরা এইটার মানটা বের করি, তার থেকে 273 বাদ দিলে কেলভিন স্কেলে আসবে। আর মানে 273 থেকে এইটা বাদ দিলে তখন হচ্ছে কেলভিন স্কেলে আসবে। আর যদি আমরা সেলসিয়াস স্কেলে বার করি, তখন 0 থেকে এইটা বাদ দিলে তখন হবে ডিগ্রি সেলসিয়াস স্কেলে সেই মানটা আসবে। তো আমরা তাহলে এগোই এবার, এটা সরাসরি বসিয়ে দিই আমরা, আর আমরা ওতে ডিটেলসে যাব না। আমাদের দরকার হচ্ছে ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, এম মানে হচ্ছে এখানে W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, therefore M2 equal to W2 into 1000 into KF divided by delta TF into W1. W2 মানে 2.56, 1000 into KF, KF মানে 6.8 divided by কি পাচ্ছি W1 মানে কত নেওয়া হয়েছে এখানে 100 গ্রাম ন্যাপথলিন ইন্টু ডেল্টা টিএফ 0.68। তাই কেটে গেলে এটা সবই সহজেই কেটে যাচ্ছে, দেখো সেরকমই অঙ্কটা দিয়েছি, ক্যালকুলেটারে নাও করতে হতে পারে। এটা দশমিকটা একটা দুটো উঠে গেল, এইটার জন্য এখানে 10 এলো, এটা দশমিকটা উঠলো 10, আর 100 মিলে 1000 কেটে গেল, 68 কেটে গেল, তাহলে 256 পেলাম। তার মানে যে সালফারটা দ্রবীভূত আছে তার আণবিক ভর হচ্ছে 256। কিন্তু সালফারের আমরা জানি পারমাণবিক ভর সমান 32 গ্রাম পার মোল। তাহলে অতএব এবার আণবিক ভর হয়েছে এত, তার মানে এই কতগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে সেটা দেখবো, এইটাকে 32 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এরপর একটি অণুতে পরমাণুর সংখ্যা, এটাও করতে পারো বা ধরে নিতে পারো, ধরি সালফারের আণবিক সংকেত সমান SX, অতএব আণবিক ভর সমান 32 ইন্টু X গ্রাম পার মোল, অতএব 32 ইন্টু X ইকাল টু 256 বা X ইকাল টু 256 ডিভাইডেড বাই 32। 3 আসতে 24 আর 2 8। অতএব সালফারের সংকেত সমান S8। আমি আর একটা অঙ্ক লিখেছি, 50 গ্রাম জলে 50 সেমি কিউ আয়তনের ইথিলিন গ্লাইকল মেশালে
দ্রবণের হিমাঙ্ক হয় -34°C। দ্রবণটি আদর্শ হলে দ্রবণ ইথিলিন গ্লাইকলের ঘনত্ব নির্ণয় করতে হবে। ঘনত্ব একটা অন্য ধরনের কোশ্চেন। জলের কেএফ দিয়ে দিয়েছে, তাহলে এইভাবেই নিশ্চয়ই হবে। বন্ধ হয়ে গেল না, ঠিক আছে, চলছে। এইভাবেই হবে। কীভাবে? ডেল্টা টিএফ ইজ ইকাল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু L2। এখন এইখান থেকে কীভাবে ঘনত্বটা পাবো? দেখো, ঘনত্ব নির্ণয় করতে গেলে কী করতে হবে না, ভর বাই আয়তন আমাদের চাই। তাহলে এখানে আয়তনটা দিয়ে দিয়েছে। তো এখানে যদি আমরা এইটা তো হচ্ছে তো দ্রাবক, জলটা হচ্ছে দ্রাবক, ইথিলিন গ্লাইকলটা হলো দ্রাবক। তাহলে ইথিলিন গ্লাইকলের এই W2টা যদি বের করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ঘনত্বটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখানে একটা দেখো হিমাঙ্ক হয়েছে 34° -34°C, মানে বলতে চাইছে যে হিমাঙ্কের অবনমন ওইটা হয়ে গেছে, তার মানে 0। আমরা ডিগ্রি সেলসিয়াসে ধরলে ওটা কী হয়, জলের হিমাঙ্ক 0°C। তাহলে এত কমে গেছে -34, তার মানে হয়ে গেছে কি ডেল্টা টিএফ ইজ ইকাল টু 34। এটা কেলভিনে দিয়েছে, আমরা কেউ দিতে পারি, যা ইচ্ছা আমরা ইউনিটটাকে ব্যবহার করতে পারি, যা ইচ্ছা মানে ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করতে পারি, কেলভিনে ব্যবহার করতে পারি, কারণ যেহেতু ডেল্টা এটা হচ্ছে একটা দুটো সাবট্রাকশান করছি আমরা। আচ্ছা, এবার ডেল্টা টিএফটা পাওয়া গেল। আর কি দরকার? এবার হচ্ছে W1টা 50 গ্রাম, M2টা ইথিলিন গ্লাইকল C2H6O2, তার মানে হচ্ছে এখানে 12×24, 30 আর 32, 62 গ্রাম পার মোল মিটে গেল সব। পিএফ এর মানটা দিয়ে দিয়েছে, আর W2টা আমাদের বের করবো, W1টা দিয়েছি। তো দেয়ারফর W2 ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, তাহলে ডেল্টা টিএফ ইন্টু W1 ইন্টু M2 ডিভাইডেড বাই KF ইন্টু W2 ইন্টু 1000। তাহলে ইজ ইকাল টু ডেল্টা টিএফ 34 ইন্টু W1 50 ইন্টু M2 62 ডিভাইডেড বাই 1.86 ইন্টু W2 দিয়ে হয়েছে, তাই ভুল হয়ে গেছে লেখাটা, দাঁড়াটা ভুলে লেখে নিই, KF ইন্টু 1000, W2 ভুল লেখা গেছে। এটা ওপরে 3টে, নিচে 3টে, নিচে 3টেটা ওপরে উঠে গেল, এটা ঠিক আছে। এটা 1000 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেটারে করে দিই কত আসছে, 34, 50, 1700 ইন্টু 62, 1700 ইন্টু 62 ইকুয়ালস টু এত, ডিভাইডেড বাই 1.86 ডিভাইডেড বাই 1000 is equal to 56.67 এত গ্রাম। তাহলে অতএব গ্লাইকলের ইথিলিন গ্লাইকলের ঘনত্ব সমান ভর বাই আয়তন 56.67 ডিভাইডেড বাই 50। (1.13) equal to 1.13 গ্রাম। আর একটা প্রবলেম দেখি, 100 গ্রাম জলে কত গ্রাম সুক্রোজ দ্রবীভূত করলে দ্রবণটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য 105°C হবে। জলের গলনাঙ্ক এবং মানে দ্রবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য। তাহলে আমরা দেখো কি করতে হবে, এখানে আমাদের বের করতে হবে ডেল্টা টিবি। এটা সমান কি জানি না, ডেল্টা টিবি সমান আমরা জানি টিবি ড্যাশ মাইনাস টিবি
এটা। তো সেখানে আচ্ছা নেক্সট হচ্ছে 105 ডিগ্রি ডেল্টা টি এফ। আচ্ছা এইটা বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা জানি, সেটা লিখছি আমি। এটা হচ্ছে টি এফ মাইনাস টি এফ ড্যাশ। এইটা আমরা জেনে গেছি। ডেল্টা টিভিটা আমরা জানি না। এইটা মাইনাস, এটা হচ্ছে 100 এটা সেলসিয়াস স্কেলে 373 আমরা ধরে নিতে পারি কেলভিন স্কেলে। আর এখানে হচ্ছে এটা 273 মাইনাস টি এফ ড্যাশ। এখন যেটা বলে দিয়েছে 105, সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা। এখন এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাচ্ছি আমরা বের করব টিবি ড্যাশ। টিবি ড্যাশ ইকুয়াল টু ডেল্টা টিবি প্লাস 373 এত কেলভিন স্কেলে। আর টি এফ ড্যাশ ইকুয়াল টু পাচ্ছি আমরা, এটা দিকে গেল, এটা থেকে এইটা 273 মাইনাস ডেল্টা টি এফ। দেখো এবার বলে দিয়েছে কি, যেটা 105 বলেছে সেটা হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টি এফ ড্যাশ ইকুয়াল টু 105, এটা বলেছে। ঠিক আছে, এবার আমরা এইটার মানটা বসাই আর এইটার মানটা বসাবো। তো সেখানে কী করে পাবো আমরা সেটা পাবো। আচ্ছা এইখানে যেটা পেলাম আর কি, যে এইটা মাইনাস এইটা, তারপর ডেল্টা টিবি প্লাস 373 মাইনাস 273 প্লাস ডেল্টা টিএফ ইকুয়াল টু 105। দেয়ারফর আমরা পাচ্ছি ডেল্টা টিবি প্লাস ডেল্টা টিএফ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার 100, এটা বিয়োগ করলে 100 দিকে গেলে 105 মাইনাস 100, দেয়ারফর ডেল্টা টিবি প্লাস ডেল্টা টিএফ ইকুয়াল টু 5। এটা হওয়ার কথা বিশুদ্ধ সলিউশনের 100। তা এখানে দ্রবণ তৈরি হয়েছে বলে হয়েছে 5 আমার পেলাম, মোট কথা এইটা পেলাম। এবার এইটার মানটা বসাবো, এইটার মানটা বসাবো কী করে? দেয়ারফর এইটা মানে কি, ডেল্টা টিবি মানে কেবি ইন্টু এম, অর্থাৎ আমি এখানে বের করব মোলারিটি। আচ্ছা এম ধরি করি, মোলারিটিটা বের করব, প্লাস এখানে করলাম কেএফ ইন্টু একই মোলারিটি একই সলিউশন 5। তাহলে বা এটা বলে দিয়েছে 0.51 ইন্টু এম প্লাস 1.86 ইন্টু এম 5। এখানে চলে গেলাম অঙ্কটা। তাহলে হচ্ছে এম কমন নিলে এটা হবে 6 রেখে 7, 8 আর 5 13, এর থেকে 1 2, 2 ইকুয়াল টু 5 বা এম ইকুয়াল টু 5/2.37 ইকুয়ালস টু কত হচ্ছে, ক্যালকুলেটরে করে নিলাম, 5 ডিভাইডেড বাই 2.37, 2.11। তাহলে দেখো ওই দ্রবণের মোলালিটি হচ্ছে 2.11। তাহলে মোলালিটি যদি 2.11 হয়, তার মানে ওই দ্রবণটা যদি 1 লিটার হয় তাতে 2.11 মোল। দ্রবণটা 1 লিটার বলবো না, তাহলে 1 কেজি জলে 1000 গ্রাম জলেতে, অতএব দ্রবণের মোলালিটি সমান 2.11। অতএব 1000 গ্রাম জলে 2.11 মোল বা 2.11 ইন্টু, বা এটা অর্থাৎ দাও 11 ইন্টু 342। এটা সুক্রোজ বলেছে। সুক্রোজের আণবিক ভর আমরা দেখি C12H22O11। এটা বলেও দিতে পারে
12 × 144 প্লাস 22 প্লাস 11 × 16 6 11 × 16 6 × 66 6 176 ইকুয়াল টু দেখো 6 আর 2 8 8 আর 4 12 2 হাতে 1 7 আর 8 9 10 আর 4 14 4 হাতে 1 2 342 342 এত গ্রাম আছে, এত গ্রাম সুক্রোজ আছে। অতএব তাহলে 100 গ্রাম জলে সুক্রোজ আছে 2.11 × 342 ডিভাইড বাই 10। 100 গ্রাম বলেছে 10 দিয়ে ভাগ হয়ে গেল, এটা কত আসছে? এইটা ইন্টু 342 ডিভাইড বাই 10, এটা আসছে 72.15 গ্রাম এরকম। এটা অ্যান্সার। আর একটা অন্য ধরনের অঙ্ক দেখো, 200 গ্রাম জলে 50 গ্রাম ইথিলিন গ্লাইকল মেশানো আছে। মিশ্রণটির তাপমাত্রা -9.3 ডিগ্রি সি করলে কত গ্রাম বরফ অপসারিত হবে? তার মানে এইখানে যে লজিকটা দিয়ে করতে হবে আমার যে মনে হচ্ছে যেটা, বা এটাই সঠিক, যে এই 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম ইথিলিন গ্লাইকল কত গ্রাম জলকে ধরে রাখবে। অর্থাৎ আমরা এটা কি জানি, কোনখান থেকে বলছি আমি এটা দেখো, জলের আমরা জানি প্রমাণ চাপে হিমাঙ্ক হচ্ছে তোমার 0 ডিগ্রি সি, আবার গলনাঙ্ক 0 ডিগ্রি সি, বরফের গলনাঙ্ক। তফাৎটা কিসে হচ্ছে না, দুটোই 0 ডিগ্রি সি, কিন্তু লিন তাপের তফাৎ। তো সেইটাই এখানে বলতে চাইছে, মানে একদম ঠিক এর থেকে মানে এই তাপমাত্রায় জাস্ট তারা সলিউশনে থাকবে, তারপরেই আরও ফ্রিজ হতে শুরু করবে, বরফ হতে শুরু করবে। ঠিক এই তাপমাত্রায় নিয়ে গেলে কতটা বরফ অপসারিত হয়ে যাবে, এই তাপমাত্রায় যখন আমি নিয়ে চলে যাচ্ছি, তাহলে ওইখানে যে লিন তাপে তোমার লিন আরও যদি তাপ টেনে নিই, তাহলে তখন দেখা যাবে আরও কিছুটা বরফ হচ্ছে, এটা তো জমতে শুরু করছে, এই কথাটা ব্যবহার করা হয়। তো ঠিক কতটা অপসারিত হবে, এখন ব্যাপারটা হচ্ছে কি না, এই তাপমাত্রাটায় ঠিক এই তাপমাত্রাটাকে ডেল্টা টিএফ ধরে হিমাঙ্কের অবনমন ধরলে এই 50 গ্রাম ইথিলিন গ্লাইকল 200 গ্রামের মধ্যে কত গ্রাম জলকে ধরে রাখতে পারছে। তাহলে যেটাকে পাচ্ছে না, যেটা ওর বাইরে 200 থেকে যদি সেটা যদি ক্যালকুলেশন করে কম হয়, দেখা যায় যে 50 গ্রাম যত গ্রামকে ধরে রাখতে পারছে সেটা 200 কম। তাহলে সেই যে যতটা ধরে রাখতে পারছে তার বাইরে যতটা আছে, অর্থাৎ 200 থেকে ওইটা মাইনাস করলে যেটা হবে সেটা বরফ আকারে অপসারিত হয়ে যাবে। তো সেই রকমভাবেই করার চেষ্টা করছি। তো এখানে ডেল্টা টিএফ ইকুয়াল টু 9.3। আচ্ছা, আর তো কিছু নেই অঙ্কটার মধ্যে, ওই লজিকটা হয়ে গেলেই হয়ে গেল। ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1। অনেকখানে W1টা বার করতে হবে। অতএব ডেল্টা টিএফ 9.3 ইকুয়াল টু কেএফ 1.86 ইন্টু W2 কত গ্রাম নেওয়া হয়েছে, 50 গ্রাম ইথিলিন গ্লাইকল 1000। M2 ইথিলিন গ্লাইকলের M2 C2H6O2, এটা হচ্ছে 62 আমরা পেয়েছি, তাহলে 62 ইন্টু W1। দেয়ারপর W1 ইকুয়াল টু ওটা ওদিকে গেল 1.86 ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইড বাই 62 ইন্টু 9.3। এইখান থেকে ক্যালকুলেশন করে যেটা বার হবে দেখছি 1.86 ইন্টু 50 ইন্টু 1000 divided by 62 divided by 9.3, 161.3।
এত গ্রাম, তার মানে জলকে ঠিক জাস্ট ধরে রাখতে পারছে। তাহলে অতএব বরফ হয়ে অপসারিত হবে সমান 200 মাইনাস 161.3 ইকাল টু 7 2 8 4 1 7 38 38.7 গ্রাম বরফে অপসারিত হবে 38.7 গ্রাম। এটাই অ্যান্সার। লজিকটাই হচ্ছে এখানে আসল কথা, আর এখানে কিছু নেই। এবার দেখি অন্য একটা জিনিস এই বিষয়গত, এই কেএফ আর কেবি, এই যে আমরা কনস্ট্যান্টগুলো ব্যবহার করছি, এর ভ্যালুগুলো নির্ভর করে সলভেন্টের উপর, সেটা আমরা জানি। কীভাবে করে দেখো, এইটা মানে হচ্ছে আর, এটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট আর, রিয়েল গ্যাস কনস্ট্যান্ট আর, M1 দ্রাবকের মোলার ভর গুণিত টি, এটা বি, টিবি স্কোয়ার। টিবি স্কোয়ার মানে তোমার কেলভিন স্কেলে তার যে স্ফুটনাঙ্ক তার স্কোয়ার, তো 1000 গুণিত ডেল্টা এইচ, এটা কেএফ ফ্রিজিং, এটা হচ্ছে ফিউশন। অর্থাৎ ডেল্টা এইচ ফিউশনটা মানে হচ্ছে তোমার গলনের লিনতাপ, মোলার লিনতাপ, গলনের মোলার লিনতাপ, 1 মোল এই দ্রাবকের তার মোট লিনতাপ কত হচ্ছে, সেটা হচ্ছে সেই এনথ্যালপিটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ। এইটা দিয়ে কেএফ এর ভ্যালুটা নির্ণয় করা যায় যদি এই মানগুলো সব জানতে পারা যায়। এখানে তোমার এই ডেল্টা এইচ এর ভ্যালুটা যে ইউনিটে প্রকাশ করা হবে, সেটা যদি জুল এককে প্রকাশ করা হয় তাহলে আরটাও জুল এককে প্রকাশ করতে হবে। এই ডেল্টা এইচটা ক্যালোরি এককে প্রকাশ করা হয়, আর এর মানটাও তখন ক্যালোরি এককে হবে। এইখান থেকে আর একটা জিনিস পাওয়া যেতে পারে, আর ইন্টু এই যে M1 ইন্টু ডেল্টা এই টিবি স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু, এটা যদি প্রতি গ্রামের জন্য ধরি, মোল যদি না ধরি, তাহলে সেখানে ওটাকে লিনতাপ LF বলছি, লিনতাপ অফ ফিউশন ইন্টু M1। তাহলে M1 তখন কেটে যাবে, তখন আর টিবি তা স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু LF। এটা গেল। একইভাবে কেবির মানটা আর ইন্টু M1, সরি একটা জিনিস ভুল হয়ে গেছে আমার, এটা ফিউশন, হ্যাঁ এটা টিএফ হবে, এটা টিএফ হবে, এটা ফিউশন। অর্থাৎ হচ্ছে যে তরল থেকে কঠিন, কঠিন থেকে তরলের যে লিনতাপ, সেটা গলনের লিনতাপ। আর এখানে হচ্ছে এভাপোরেশন, তাহলে টিবি তা স্কোয়ার, এটা হবে 1000 ইন্টু ডেল্টা এইচ অফ এভাপোরেশন। এই এভাপোরেশনের যে লিনতাপ, সেইটা মোলার এভাপোরেশন লিনতাপ। একইভাবে এটা আর ইন্টু টিবি স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু LF হবে না, এলবি বলতে পারি, এলবি। তার মানে এখানে বয়েলিংয়ের যে, অর্থাৎ বাষ্পীভবনের যে লিনতাপ, সেইটার মানটা প্রতি গ্রামের জন্য, যেমন জলের ক্ষেত্রে 537 ক্যালোরি প্রতি গ্রাম, 537 বসাতে হবে, আর এইটার ক্ষেত্রে 80 ক্যালোরি বসাতে হবে। আর যদি ডেল্টা এইচটা পুরোটা বসাই, তাহলে 80-র সঙ্গে তার মোলার 18 গুণ করতে হবে। আর এখানেও তাই 537 ক্যালোরির সঙ্গে 18 গুণ করলে তাহলে এইটা ডেল্টা এইচ এভাপোরেশনটা আসবে। আচ্ছা, এবার আমরা দেখি এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্কের অবনমনের কিছু অ্যাপ্লিকেশন। আগেকার দিনে যে রেডিয়েটারে জল দিতে হতো, গাড়িতে রেডিয়েটারে জল দিতে হতো ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্যে, তো সেই রেডিয়েটারে জল দেওয়ার সময় যেখানে শীতের অঞ্চল, সেখানে অ্যাপ্লিকেশানটা বলি, যেটা শীত প্রধান দেশ, সেখানে দেখা যাবে যে সেখানে টেম্পারেচার বেশিরভাগ সময়তেই 0 ডিগ্রি বা অনেক সময়তে 0 ডিগ্রির নিচে চলে যাচ্ছে।
তাহলে সেইটা রেডিয়েটারের বরফগুলো জমে যাবে, এই জলগুলো জমে বরফ হয়ে যাবে। বরফ হয়ে গেলে ওটা তখন আয়তনে বৃদ্ধি পাবে এবং রেডিয়েটারটা সেই চাপে, অতিরিক্ত চাপে বাস্ট করবে, ফেটে যাবে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য ইথিলিন গ্লাইকল মেশানো হয়, যেটা ওই রেডিয়েটারে যে মানে ধাতু দিয়ে তৈরি তার সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, তার কোনো ক্ষয় করবে না, অথচ জলটাকে জমতে দেবে না। সেইটা করে ইথিলিন গ্লাইকল ওতে যোগ করা হয়। আর এটাকে অ্যান্টিফ্রিজ বলা হচ্ছে, ইথিলিন গ্লাইকল। এটাকে বলা হচ্ছে অ্যান্টিফ্রিজ, অর্থাৎ কী বলবো, কঠিন নিবারক, অ্যান্টিফ্রিজ, অ্যান্টিফ্রিজিং এজেন্ট। এইটা দুভাবে কাজ করে। এইটা ইথিলিন গ্লাইকলটা মেশালে তোমার যেমন শীত প্রধান দেশে ওটা হয়, আবার যদি গ্রীষ্মপ্রধান দেশে হয় সেখানে অবশ্য যদি মানে ভেপোরাইজেশন কম করার জন্য ইথিলিন গ্লাইকলটা মিশিয়েও সেটা কাজ হয় গ্রীষ্মপ্রধান দেশের ক্ষেত্রে। এটা গেল একটা ব্যাপার। 2 নম্বর যে অ্যাপ্লিকেশানটা, এইটা আমি প্রথমেই বলেছিলাম যে সেই মালাই বরফ তৈরি করার সময় যে ব্যাপারটা ঘটে, অর্থাৎ বরফের গলনাঙ্কটাকে কমিয়ে দেয় NaCl যোগ করলে। অনেক সময় এই যে ইউরোপিয়ান দেশগুলোতে, কানাডিয়ান নিচের দেশগুলোতে ক্ষেত্রে, সেখানে দেখা যাবে শীতকালের তাপমাত্রা মোটামুটি 20 ডিগ্রি 15 ডিগ্রি, -20-15 ডিগ্রি হয়ে যায়, সেখানে তো বরফ তো পড়বেই। সেখানকার সেই বরফ পড়া রাস্তাগুলোকে, রাস্তা তো সব অবরুদ্ধ হয়ে যাবে, সেই রাস্তাগুলোকে বরফ মুক্ত করার জন্য সেখানে ওর সঙ্গে NaCl ছড়ানো হয়, NaCl ছড়ায়, সোডিয়াম ক্লোরাইড। তো NaCl ছড়ালে মোটামুটি বরফ আর NaCl এর যে টেম্পারেচার সেটা হচ্ছে H2O + NaCl, এইটার ফ্রিজিং পয়েন্ট মোটামুটি -23 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রায় পর্যন্ত জলটাকে জমতে দেবে না। অর্থাৎ তার মানে যেটা বরফ হয়ে জমে আছে তাতে NaCl দিলে কী হবে, সেটা তো এই তাপমাত্রায় পৌঁছতে পারছে না, তার মানে সেটা গলে যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নরওয়ে বা আরও গ্রিনল্যান্ড এদের কী হয়, সেখানে টেম্পারেচার আরও কমে যায় শীতকালে, সেখানে প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্তও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তখন কি করে, তখন ক্যালসিয়াম ক্লোরাইড ওর সঙ্গে যোগ করতে হয়, CaCl2। সেখানে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -50 এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে 50 ডিগ্রি মোটামুটি পর্যন্ত, 40-50 ডিগ্রি পর্যন্ত যে বরফ জমে থাকে, -40-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বরফ জমে থাকে তাকে পর্যন্ত সেটাকে গলিয়ে দিতে পারবে। আর একটা অ্যাপ্লিকেশান করব রাস্ট পদ্ধতিতে, RAST। রাস্ট পদ্ধতিতে কোনো অজানা, বিশেষত জৈব যৌগের আর কি, জৈব যৌগের আণবিক ভর নির্ণয় করা হয়। ভর নির্ণয় কীভাবে করে না, দেখো আমি একটা পদ্ধতি বলি, যার আমরা যেটা পেলাম ডেল্টা TF = KF আর M। এখন এমটার মধ্যে এমটাকে নির্ণয় করতে হবে, এমটা নির্ণয় করলেই আমাদের এটা বেরিয়ে যাবে, KF ডেল্টা TF বাই KF, ডেল্টা TF বাই KF। এখন এইখানে ক্যাম্ফর ব্যবহার করা হয়। ক্যাম্ফর মানে কর্পূর। তার এই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে, এই কনস্ট্যান্টের ভ্যালু 39.4 এরকম, কেলভিন প্লাস কেজি প্লাস মোল ইনভার্স। তো এইটা যখন ব্যবহার করা হয় তখন ডেল্টা TF এইটার মানটাকেও খুব বাড়তে হয়, তবে তো এমটাকে ফিক্সড থাকবে, এমের মানটা যাই হোক না কেন, ডেল্টা KFটা বড় বলে এইটাকেও সেই অনুপাতে বেড়ে এমের সঙ্গে সমান হতে হবে। যেমন জল যদি ব্যবহার করি, জল হচ্ছে 1.86, জলটা ব্যবহার করলে ডেল্টা TFটা বেশি বাড়ছে না। এমটা যদি ধরো মোলালিটি যদি একই হয়, মোলালিটি যদি 1 হয়, তাহলে 1টাকে স্থির রাখার জন্য তাহলে এইটা যদি 1.86 হয়, এইটাকেও তাহলে 1.86 হতে হবে, তাহলে 1 থাকবে। কিন্তু এইখানে যদি 39.4 হয়, তাহলে এটাকেও 39.4 হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে টেম্পারেচারের তফাৎ, অর্থাৎ তোমার দ্রাবক এবং দ্রবণের মধ্যে যে
তোমার ফ্রিজিং পয়েন্টের যে তফাৎ, সেই তফাৎটা সাধারণ থার্মোমিটার ব্যবহার করি, সেই তফাৎটা এত বেশি তফাৎ হয় বলে থার্মোমিটার ব্যবহার করি বা মাপা যায়। সেই জন্যে ক্যাম্ফর অর্থাৎ কর্পূরের ক্ষেত্রে, এটা কর্পূর লিখি, কর্পূরকে গলিয়ে সেটা মল্টেন অবস্থায় তার সঙ্গে অন্য জৈব যৌগ যোগ করে এইটা পদ্ধতিটাকে করে তার M2 অর্থাৎ এম নির্ণয় করা হয়, সেখান থেকে আণবিক ভর নির্ণয় করা হয়। এই বেশি KF-এর ভ্যালুটা বেশি বলেই এটা নির্ণয় করাটা সহজ হয়, এবং এই পদ্ধতিতে সহজেই মানে সাধারণ থার্মোমিটার দিয়েই এর টেম্পারেচার ডিফারেন্সটা মাপা যায়। ঠিক আছে, এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটা রইল। সকলে ভালো থাকবে।